আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2013 সালের রিলিজ হওয়া কোরিয়ান থ্রিলার মুভিটির নাম নো ব্রিথিং, যেখানে এমন দুজন বন্ধুকে দেখানো হয়েছে যারা কিনা তাদের জীবন যুদ্ধে বারবার হেরে যাচ্ছিল, তবে তাদের স্বপ্ন ছিল দেশ সেরা সুইমার হওয়া। তাই তারা এই স্বপ্ন পূরণের জন্য লড়াই করছিল। কিন্তু হঠাৎই তাদের জীবনে চলে আসে একটি মেয়ে, যাকে তারা দুই বন্ধুই ভালোবেসে ফেলে। এখন তাদের জীবনে শেষ পর্যন্ত কি হয়েছিল, কেই বা পেয়েছিল তার ভালোবাসার মানুষকে, সেই সাথে তারা কি তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অসাধারণ এক বন্ধুত্বের গল্প থেকে। তো মুভিটি শুরু হয় একটি সুইমিং পুলকে দেখিয়ে, যেখানে দুইজন বাচ্চা ছেলে সাঁতার কাটছিল। তাদের মধ্য থেকে একজন ছেলের নাম ইয়ং, যার বয়স 7 বছর, সেই সাথে একজন 8 বছরের ছেলে যার নাম ছিল সাং। তারা দুজন একে অপরের বন্ধু ছিল, তবে সুইমিং কম্পিটিশনে তারা দুজন একে অপরের বিপরীতে অবস্থান করছিল। কম্পিটিশন চলাকালীন সময়ে তাদের দুজনের পরিবারই তাদেরকে চিৎকার করে উৎসাহ দিচ্ছিল যাতে করে তারা জিততে পারে। এভাবেই এক সময় ইয়ং কম্পিটিশনটি জিতে যায় এবং সাং দ্বিতীয় হয়। এর ফলে আমরা বুঝতে পারি যে ইয়ং সাংয়ের থেকে অনেক ভালো সুইমার ছিল। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়ে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। ইয়ং অনেক বড় হয়ে গিয়েছে এবং সে একটি হাই স্কুলে পড়াশোনা করে। তো টিচার একদিন ইয়ংকে অফিস রুমে অনেক বকাবকি করে, কারণ সে তার ক্লাসমেটদের সাথে ড্রিঙ্কস করা অবস্থায় ধরা পড়ে গিয়েছিল। আর এজন্যই টিচার তাকে তাদের স্কুল থেকে বের করে দিতে চায়। তাই ইয়ং টিচারকে বলে যে তার সাথে তো আরও কয়েকজন স্টুডেন্টস ছিল, তাদেরকে তো তারা স্কুল থেকে বের করে দিচ্ছে না, তাহলে কেন শুধুমাত্র তাকেই স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। আসলে ইয়ং অনেক গরিব এবং তার বাবা মা বেঁচে নেই, সেজন্য তার সাথে এমনটা করা হচ্ছে। কারণ ইয়ংকের বাকি সব ক্লাসমেটরা অনেক ধনী ছিল এবং তাদের বাবা মারা সরকারি চাকরি করত। এজন্য টিচাররা তাদের সহজেই স্কুল থেকে বের করে দিতে পারতো না। সেই সাথে টিচার তার গরিব হওয়া নিয়ে তাকে অনেক অপমানও করে আর তাকে সেখান থেকে বের করে দেয়। এটা থেকে আমরা বুঝতে পারি যে ইয়ংকের জীবন কতটা কঠিন। সে একজন গরিব এবং অসহায় বলে তাকে এই সব কিছু সহ্য করতে হয়। এমনিতে সে পড়াশোনায় অনেক ভালো ছিল, সেই সাথে সে সবাইকে অনেক সাহায্যও করত। যখন থেকে তার বাবা মা মারা গিয়েছে তখন থেকে তার জীবন অনেক কঠিন হয়ে গিয়েছে। তো এরপরে আমাদের আরেকটি ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয়, যার নাম ছিল জেসুক। সে বর্তমানে ট্যাক্সি চালায়, কিন্তু সে একসময় সুইমিং কোচ ছিল। ইয়ংকের বাবার কোচ ছিল সে। জেসুক যখন জানতে পারে যে ইয়ংকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, তখন সে প্রচণ্ড রেগে যায়। ইয়ংকের বাবা মা মারা যাওয়ার পর থেকে জেসুকই তার খেয়াল রেখে এসেছে। ইয়ং খেতে অনেক পছন্দ করত, তাই জেসুক তাকে একটি রেস্তোরাঁয় নিয়ে যায় আর তাকে সে সাহস দিয়ে বলে যে তাকেও বড় হয়ে তার বাবার মতো একজন সুইমার হতে হবে। এখানে ইয়ং তার বাবার কথা শুনে বিষয়টি এড়িয়ে যায়। তখন জেসুক ইয়ংকে বলে যে তার একটি সুইমিং কম্পিটিশন স্কুলে জয়েন করা উচিত, যা শুনে ইয়ং সরাসরি স্কুলের ডোমে চলে যায় এবং নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়। এরপর সে জিসুকের বাড়িতে চলে যায়, কারণ সুইমিং স্কুলে অ্যাডমিশনের জন্য আরও কিছুদিন বাকি ছিল, আর এজন্য ততদিন পর্যন্ত ইয়ং জিসুকের বাড়িতেই থাকবে। এখানে তার জিসুকের মেয়ের সাথে দেখা হয়, যে কিনা তার ছোটবেলার বন্ধু ছিল। তার নাম হলো চাং। যখন ইয়ং ছোট ছিল তখন সুইমিং কম্পিটিশনে চাং আসত। আজ অনেক বছর পর তাদের একে অপরের সাথে দেখা হয়েছিল। তারা একে অপরের সাথে অনেক গল্প করে এবং একসাথে খাবারও খায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়ে সাংকে দেখানো হয়, যাকে আমরা তাদের ছোটবেলায় দেখেছিলাম। সে একজন সুইমিং অ্যাথলেট হয়ে গিয়েছিল, সেই সাথে সে এখানকার ন্যাশনাল চ্যাম্পিয়নও ছিল। সে কোরিয়ার হয়ে সুইমিং কম্পিটিশনে পার্টিসিপেট করত। সে অনেক পপুলারও ছিল। এখানে আমরা বুঝতে পারি যে ইয়ং সাংয়ের থেকে অনেক ভালো সুইমিং করত, কিন্তু দারিদ্রতার কারণে সে ওইভাবে কখনো সুযোগ পায়নি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, কারণ তার বাবা মার মৃত্যুর পরে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আর সে এখন এরকম ভাবেই জীবনযাপন করছিল। আর অন্যদিকে সাং তার পরিবারের সাপোর্ট পেয়ে কোরিয়ার বাইরে খেলার জন্য যাচ্ছিল। সাং দেখতে অনেক সুন্দর এবং হ্যান্ডসাম ছিল, এজন্য মিডিয়ার লোকেরা সবসময় তার আশেপাশেই ঘুরত। সাংয়ের এবারের কম্পিটিশন একজন অস্ট্রেলিয়ান সুইমার অ্যাথলেটের সাথে ছিল। মিডিয়াতে এই বিষয়ে খবর ছড়িয়ে যায়।
সাংয়ের বাবা বলেন যে করেই হোক এবারের কম্পিটিশনটি তাদের জিততেই হবে। সে সাংকে ফোর্স করে জেতার জন্য, কারণ এটা তার সম্মানেরও ব্যাপার ছিল। আসলে সাংয়ের বাবা সাংকের দিক থেকে কখনোই কিছু চিন্তা করতো না। সে শুধুমাত্র সাংয়ের উপরই চাপিয়ে দিত নিজের চিন্তাধারা। সাংয়ের বাবা বলে যে তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তাকে একটি অ্যাথলেট স্কুলে জয়েন করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে। সাং ওই অ্যাথলেট স্কুলে জয়েন করতে চাইছিল না, কিন্তু তার কাছে কোনো পথও খোলা ছিল না। তার বাবার চাপে তাকে সেই স্কুলে ভর্তি হতে হয়। এখান থেকে সিন কাট হয়ে জিসুককে দেখানো হয়, যে কিনা ইয়ংকে জোর করে স্কুলে নিয়ে যায়। তবে সেও কিছুতেই স্কুলে যেতে চাইছিল না, তার কাছেও কোনো পথ খোলা ছিল না। তাই জিসুক অনেক কষ্ট করে ইয়ংকে অ্যাথলেট স্কুলে জয়েন করানোর জন্য ফি দিয়েছিল। আর এজন্য ইয়ং অ্যাথলেট স্কুলের ভেতরে প্রবেশ করে, যেখানে গিয়ে ইয়ং দেখতে পায় তার রুমমেট হলো সাং। তারা ছোটবেলায় একসাথে থাকলেও অনেকদিন পর তাদের দেখা হওয়ায় তারা দুজন একে অপরকে ঠিকমতো চিনতে পারে না। সন্ধ্যার সময় কোচ তাদের সুইমিং পুলের জায়গায় ডাকে এবং বাকি সব স্টুডেন্টদের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। এখানে কোচ সাংকে দেখার সাথে সাথেই বুঝে যায় যে সে এইবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো যাই হোক, কোচ এখন তাদেরকে ওয়ার্ম আপ করায়। তবে ইয়ং সুইমিং পুলের মধ্যে নামতে চায় না, এতে করে কোচ তাকে লাথি মেরে পুলের মধ্যে ফেলে দেয়। তো লাঞ্চ করার সময় ইয়ং যখন খাবার খাচ্ছিল তখন দুজন সিনিয়র তার কাছে আসে এবং তাকে বলে যে আজ রাতে যাতে ইয়ং তাদের রুমে যায়, তারা সেখানে তাকে কিছু জিনিস দেখাবে। আসলে ওই সিনিয়ররা অনেক ফানি ছিল। রাতের বেলা ইয়ং যখন তাদের রুমে যায় তখন সে ছেলেগুলো তাকে তাদের মাসাল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। এর কারণ হলো তারা ইয়ংকে তাদের গ্রুপে জয়েন করাতে চাইছিল। ইয়ং তাদের এরকম বডি দেখে একটুও ভয় পায় না এবং সে সেখান থেকে চলে যেতে চায়। তখন ওই দুজন ছেলে ইয়ংকে অপমান করতে শুরু করে, এতে করে ইয়ং অনেক বেশি রেগে যায় এবং তাদের সব খাবার ইয়ং নিজেই খেয়ে ফেলে। সেই সাথে সে রাগের মাথায় তাদের টিমেও জয়েন্ট হয়ে ফেলে। ছেলে দুইজন এতে করে অনেক খুশি হয়ে যায় এবং তারা তিনজন একসাথে ড্রিঙ্কসও করে। অন্যদিকে সাং রাতের বেলাও সুইমিং প্র্যাকটিস করছিল। সে ল্যাপটপে ভিডিও দেখছিল আর সেই মোতাবেক প্র্যাকটিসও করছিল। অর্থাৎ সে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে। তো পরের দিন সকালে কোচ সবাইকে একসাথে ডাকে এবং বলে তার কাছে একটি অভিযোগ এসেছে যে গত রাতে কেউ কেউ তাদের স্কুলে ড্রিঙ্কস করেছে। কোচ তাদের সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে যে কারা কাল রাতে এই কাজটি করেছে। সে যদি নিজে থেকে সামনে না আসে তাহলে কোচ সবাইকে শাস্তি দিবে। একথা শুনেই ইয়ং সামনে চলে আসে এবং বলে যে সেই ড্রিঙ্কস করেছিল এবং সেই সাথে ইয়ং কোচকে এটাও বলে কোচ যাতে অন্য কোনো ছাত্রদেরকে শাস্তি না দেয়। যা শুনে কোচ ইয়ংকে বলে যে তাকে সুইমিংয়ে 500 ল্যাপ পূরণ করতে হবে। এই কথাটি শুনে সবাই অনেক অবাক হয়ে গেলেও এতে ইয়ং রাজি হয়ে যায় এবং খুব সহজেই 500 ল্যাপ পূরণ করতে লেগে পড়ে। যা দেখে ওই সিনিয়র দুজন ছেলে অনেক অপরাধ বোধ করতে থাকে আর এই জন্যই তারা দুজন লাফালাফি করে ইয়ংকে চেয়ার আপ করতে থাকে। অনেকক্ষণ ধরে সুইমিং করার ফলে ইয়ংকের একসময় 500 ল্যাপ পূরণ হয়ে যায় এবং সে পানি থেকে বাইরে বেরিয়ে আসে। তবে তার এনার্জি একেবারেই শেষ হয়ে গিয়েছিল। সে কোনো মতে একজন ছেলের কানে কানে বলে যে সে কিছু খাবার খেতে চায়। যা শুনে ওই সিনিয়র দুইটি ছেলে দৌড়ে ইয়ংকে কাঁধে করে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়। এই সব কিছুতে ইয়ং এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে সে পরের দিন সকালে ঘুম থেকে আর উঠতে পারে না। তার হাত ব্যথায় ফুলে গিয়েছিল। এখানে তাকে সাং হেল্প করার জন্য আসে। তখন ইয়ংকের মনে হয় যে সে হয়তো সাংকে এর আগেও দেখেছে এবং সে সাংকে বলে যে সে কি তার ছোটবেলার বন্ধু সাং। আর এরপরেই আমরা অতীতের কিছু দৃশ্য দেখতে পাই। মুভির শুরুতে দেখানো ওই সুইমিং কম্পিটিশনের দৃশ্য, যেখানে ফার্স্ট হয়েছিল ইয়ং এবং সে সেখানে একটি গোল্ডের মেডেলও পেয়েছিল। সাং সেকেন্ড হওয়ার কারণে সে একটি সিলভার মেডেল পেয়েছিল। যা দেখে সাং ওই সিলভার মেডেলটি সেখানেই ফেলে দিয়ে চলে গিয়েছিল, যেটা ইয়ং দেখতে পায়। এরপর ওই ফেলে দেওয়া মেডেলটি ইয়ং তুলে নিয়ে তার পিছনে দৌড়াতে থাকে এবং সাংকে সেটা দিতে যায়। তখন সাং তাকে জানায় সে ওই সিলভার মেডেলটি নয়, বরং সে গোল্ডের মেডেলটি চায়। এই কথা শুনেই ইয়ং সাংকে তার ওই গোল্ডের মেডেলটি দিয়ে দেয়। অর্থাৎ ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব অনেক স্ট্রং ছিল। দৃশ্য আবার আগে আসলে আমরা দেখতে পাই যে সমস্ত স্টুডেন্টরা
ওই সুইমিং স্কুলে ট্রেনিং করছিল। তবে ইয়ং তার ওই দুজন সিনিয়রের সাথে সবসময় ঘুরে বেড়াতো এবং তারা অনেক মজা করত। এভাবেই দেখতে দেখতে স্কুলের হলিডে চলে আসে, যেখানে সাং ফুল কিনে একটি মেয়ের কাছে যায়। বরং এটা আর কেউ নয়, চাং ছিল। এখানে আমরা জানতে পারি যে সাং ছোটবেলা থেকেই চাংকে অনেক পছন্দ করত। তো সাং যখন ফলো করতে করতে চাংয়ের বাসার সামনে চলে আসে, তখন সে সেখানে ইয়ংকে দেখতে পায়। সাং ইয়ংকে দেখে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে ইয়ং এখানে কি করছে। কিন্তু সাং তো আর জানতো না যে ইয়ং চাংয়ের বাড়িতেই থাকে। তো এরপর তারা তিনজন সন্ধ্যার সময় চাংয়ের বাড়ির ছাদে যায়, যেখানে তারা অনেক মজা করে। সেখানে তাদের আরো অনেক বন্ধুরাও ছিল। চাং এবং ইয়ংয়ের মাঝে অনেক বন্ডিং দেখে সাং অনেক জেলাস ফিল করে এবং সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে দ্রুত চাংকে প্রপোজ করবে। এখানে শুধু সাংকেরই নয়, ইয়ংকেরও অনেক সন্দেহ হয়েছিল। তাই সে সাংকে সবসময় প্রশ্ন করত যে সে কি চাংকে পছন্দ করে। আসলে ইয়ংকো মনে মনে চাংকে ভালোবাসত, যেটা সে চাংকে বলার সাহস পাচ্ছিল না। অর্থাৎ ইয়ং এবং সাং দুজনেই চাংকে পছন্দ করত, তবে চাংকের এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। তো একদিন সাং চাংকের কাছে যায় এবং তাকে তার সাথে লাঞ্চে যাওয়ার জন্য বলে। এতে চাং রাজি হয়ে যায় এবং তারা দুজন লাঞ্চ করার জন্য একটি রেস্টুরেন্টে যায়, যেখানে চাং খুব খারাপভাবে চিকেন খাচ্ছিল, একদম ক্ষুধার্ত পশুর মতো করে, যাতে সাং তাকে খারাপ ভাবে। কেননা সে চাইছিল না যে সাং তাকে প্রপোজ করুক। সেখানে সে ইনডাইরেক্টলি এটাও বলার চেষ্টা করে যে সে সাংকে পছন্দ করে না। তবে সাং যখন চাংকে এইভাবে খাবার খেতে দেখে, সে আরো বেশি খুশি হয়ে যায়। সে যেন চাংকের প্রতি আরো বেশি অ্যাট্রাকশন ফিল করে। এদিকে বাড়িতে ইয়ং টিভিতে কার্টুন দেখছিল, যেখানে সে জিসুকে জিজ্ঞেস করে যে তার বাবা কবে এবং কখন কিভাবে মারা গিয়েছিল। আসলে ইয়ং তার বাবাকে পছন্দ করত না, আর তাই জিসুকের মুখে তার বাবার প্রশংসা শুনে সে সেখান থেকে রাগ করে ছাদে চলে যায়। আর ইয়ং সেই ছাদ থেকে নিচে তাকিয়ে দেখতে পায় যে চাং এবং সাং দুজন অনেক আনন্দ করতে করতে বাসার দিকে আসছে, যেটা দেখে তার বেশ খারাপ লাগে। এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে যায়, আর এর মধ্যেই সকল স্টুডেন্টসকে ফিলিপাইন নিয়ে যাওয়া হয় বাকি সব অ্যাথলেটদের সাথে কম্পিটিশন করার জন্য। ইয়ং এবং তার দুই নিষ্কর্মা বন্ধু মেয়েদেরকে দেখছিল এবং অনেক এনজয় করছিল, যেখানে সাং তার নির্দিষ্ট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিল। তো সাং ভিতরে যাওয়ার পর তার কিছু অস্ট্রেলিয়ান প্রতিযোগীদের সাথে দেখা হয়ে যায়, যারা তাকে অনেক অপমান করে। এরই মাঝে ইয়ং সেখানে চলে আসে এবং তাদের সাথে কম্পিটিশন করতে বলে, কারণ এটাতেই বোঝা যাবে যে কারা বেশি দক্ষ। আর এরপর টিম কোরিয়া এবং টিম অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যেখানে কোরিয়ার প্রতিযোগীরা জিতে যায়। আর এর কিছুদিন পরেই তারা কোরিয়াতে চলে আসে। ইয়ং ফিলিপাইন থেকে চাংকের জন্য একটি গিফট নিয়ে এসেছিল, আর এই গিফটটি বেশি দামি ছিল না এবং সেটা খুবই সামান্য একটি গিফট ছিল। তবে ইয়ং অনেক খুশি ছিল যে সে চাংকের জন্য এই উপহারটি কিনে আনতে পেরেছে। তাই সে খুশি মনে যাচ্ছিল চাংকের কাছে এই গিফটটি দেওয়ার জন্য। অন্যদিকে আমরা চাংকে দেখতে পাই, যে কিনা তার বন্ধুদের সঙ্গে গান করছিল। এরই মাঝে সাং সেখানে একটি দামি গিফট নিয়ে হাজির হয়। সাং গিফটটি চাংকে দিয়ে দেয়, যেটাকে চাং অ্যাকসেপ্টও করে নেয়। আর এই সব কিছু দূর থেকে ইয়ং দেখছিল, যা দেখে সে তার ওই কম দামি উপহারটি চাংয়ের কাছে নিয়ে যাওয়ার আর সাহস পায় না। পরের দিন সমস্ত স্টুডেন্টসদের একটি স্থানে ডাকা হয়, যেখানে কোচ তাদের জিজ্ঞাসা করে যে কে কে ন্যাশনাল দলে খেলার জন্য ইচ্ছুক, যেটার লিস্টে সাংকের নাম ছিল। ইয়ংকের ওই দুইজন নিষ্কর্মা বন্ধুরও নাম ছিল, তবে ইয়ংকের নাম এসবের মাঝে ছিল না। এখন নাম সিলেক্ট হওয়ার পরে ওই দুইজন বন্ধুর মধ্যে একজন যখন লোকার রুমে যায়, তখন একটি ছেলে তার কাছে আসে এবং তাকে থ্রেট দেয় যাতে সে তার নাম সেখান থেকে তুলে নেয়। তার পরিবর্তে সে ছেলেটি যাতে তার নাম লিখিয়ে দিতে পারে। সে যখন তার কথায় রাজি হচ্ছিল না, তখন ইয়ংকের বন্ধুকে সেই ছেলেটি মেরে হাত পা ভেঙে দেয়। এখানে তার হাত ভেঙে যাওয়ার কারণে ইয়ংকের সেই বন্ধু কম্পিটিশন থেকে বাদ পড়ে যায়, আর এই জন্য সে স্কুল ছেড়েও চলে যায়। ইয়ং এবং তার আরেকটি বন্ধু যারা স্কুলে ছিল, তাদের এই ব্যাপারটি অনেক খারাপ লাগে, কারণ তারা জানতো এই কাজ কে করেছে। আর ওই কাজ যে করেছিল তার নাম হলো ওয়ার্ন। আর তারপরের দিন ওয়ার্ন যখন ইয়ং এবং তার বন্ধুর সামনে আসে, তখন ইয়ং নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে ওয়ার্নকে অনেক মারধর করে, যার ফলে ওয়ার্ন সেখানে জ্ঞান হারিয়ে ফেলে, যেহেতু ওয়ার্ন অনেক আহত হয়ে গিয়েছিল।
আর এই মারপিটের কারণে ইয়ংকে আবারও সেই স্কুল থেকে বের করে দেওয়া হয়। আর তখন ইয়ং বাড়িতে ফেরত চলে আসে, যা দেখে এবার যিশুকে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ফাইনালি এবার ইয়ংকে জানিয়ে দেয় যে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। কম্পিটিশনে জেতার জন্য অন্য এক সুইমার তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর এর ফলে ইয়ং বুঝতে পারে যে আমাদের জীবনে এমন কিছু লোক আসে যাদের মাধ্যমে আমাদের জীবনে অনেক ক্ষতি হয়ে যায়। তাই এই সকল মানুষদেরকে জিততে দেওয়া উচিত নয়, প্রচেষ্টা চালিয়ে তাদেরকে হারিয়ে দেওয়া উচিত। এইসব কথা শুনে ইয়ং তার বাবার কবরের কাছে যায় এবং তাদের কষ্টের দিনের কথা মনে করতে থাকে। এদিকে সাংও জেনে যায় যে ইয়ংকের বাবার কিভাবে মৃত্যু হয়েছিল। সে জানতে পারে যে তার বাবার জন্যই আসলে ইয়ংকের বাবার মৃত্যু হয়েছিল, আর তার বাবার জন্যই ইয়ং এতদিন এত কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিল। এই সব কিছু জেনে তারও অনেক খারাপ লাগে। এই জন্য সে একজন স্পোর্টসম্যানের সাথে দেখা করে এবং তার কাছ থেকে ইয়ংকের ব্যাপারে একটা ভিডিও কালেক্ট করে নেয়, যেটা অনেক বছরের পুরনো ছিল। এদিকে নিজের বাবার ব্যাপারে এত কিছু জেনে ইয়ংকের মন অনেক খারাপ ছিল। সে নিজেই নিজেকে রুমের মধ্যে বন্দি করে নেয়। এভাবেই 2 দিন পার হয়ে যায়। একদিন ইয়ংকের বাসার বাইরে তার দরজা নক করতে দেখা যায়। এতে করে ইয়ং অনেক বিরক্ত হয়ে যায় এবং বাইরে বের হয়ে আসে। আসলে বাইরে সান ছিল, যে কিনা দরজা ভাঙার চেষ্টা করছিল। এরপরে সাং ইয়ংকে তার বাবার ওই ভিডিওটি দেখায়। ওই ভিডিওটির মধ্যে ইয়ংকের বাবার ইন্টারভিউ ছিল। এখানে ইয়ংকের বাবা বলছিল যে ইয়ং একজন ভালো সুইমার এবং বলছিল সে তার ছেলের জন্য অনেক গর্ববোধ করে। তার ছেলে সবসময় কম্পিটিশনে ফার্স্ট আসবে। আর এইসব কথা শুনে ইয়ং তার বাবার জিনিসপত্র থেকে তার বাবার সুইমিং ক্যাপটি নিয়ে নেয়, যেটার পেছনে তার জন্য একটি ছোট্ট মেসেজ ছিল, যা পড়ে ইয়ং অনেক ইমোশনাল হয়ে যায়। তো সেখান থেকে ইয়ং আবার বাড়িতে ফেরত চলে আসে। সেখানে সাং তাকে একটি সুইমিং কম্পিটিশনের ফর্ম দেয়। এতে করে ইয়ং অনেক বেশি খুশি হয়ে যায়। এই সব কিছু দেখে যিশুক আবার ইয়ংকে ট্রেনিং শুরু করে দেয়। সে অনেক মন দিয়ে ট্রেনিং করে। এর সাথে বাকি প্রতিযোগীরাও অনেক ট্রেনিং করছিল, কারণ কিছুদিনের মধ্যেই কম্পিটিশন শুরু হয়ে যাবে। অন্যদিকে আমরা সাংকে দেখতে পাই, যে কিনা তার ধনী বাবার সাথে ডিনার করছিল। সেখানে ন্যাশনাল সুইমিং কম্পিটিশনের হেড অফিসারও বসেছিল। এখানে সাংকের বাবা সেই কম্পিটিশনের হেডকে বলে যে তার ছেলেকে কোনো কম্পিটিশন ছাড়াই সিলেক্ট করে নেওয়ার জন্য। একথা শুনে সাং অনেক রেগে যায় এবং সে বলে সে ওইভাবে কোনো টিমে সিলেক্ট হতে চায় না। এতে করে সাংকের বাবা অনেক রেগে যায় এবং সে সাংকে বাড়িতে নিয়ে এসে অনেক মারধর করে এবং সে বলে তার সাহস কি করে হয় নিজের বাবার সাথে এইভাবে কথা বলতে। তাই সাং এখানে সরাসরি তার বাবার মুখের উপরে জানিয়ে দেয় যে সে সুইমিং কম্পিটিশন করবে না। এতে করে তার বাবার ইগো হার্ট হয় এবং সে সাংকে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দেয়। সাং ভিজতে ভিজতে ইয়ংদের বাড়িতে এসে উপস্থিত হয়। বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। ইয়ং তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং তারা একসাথে শুয়ে পড়ে। এভাবেই কিছুদিন অতিবাহিত হয় এবং সেই কম্পিটিশনের দিনটি চলে আসে। এখানে ইয়ং তার বাবার সুইমিং কস্টিউমটি পরে এসেছিল। সাংকো সেখানে এসেছিল। তো এরপর কম্পিটিশনটি শুরু হয়ে যায়। সবকিছু ঠিকঠাকই ছিল। দর্শকরাও সুইমারদেরকে উৎসাহ দিচ্ছিল। সাং এবং ইয়ং দুজনেই সবার আগে ছিল। তাদের দুজনের মধ্যেই প্রথম হওয়ার প্রতিযোগিতা চলছিল। ইয়ং সাংয়ের থেকে কিছুটা এগিয়ে ছিল। ইয়ং সবশেষে তার সে আকর্ষণীয় টেকনিকটি ব্যবহার করে, যে টেকনিকটি তার বাবা তাকে শিখিয়েছিল। সাংও সেই একই টেকনিক ইউজ করে। সে ওই টেকনিকটি অনেক বছর ধরে প্র্যাকটিস করে আসছিল। এই টেকনিকের মাধ্যমে শ্বাসকে আটকিয়ে সামনের দিকে যেতে হয়। তারা দুজনেই সমানভাবে চেষ্টা করছিল একে অপরের থেকে আগে যাওয়ার জন্য। এখানে দেখে মনে হয় যে তারা দুজন একসাথেই ফিনিশিংয়ে পৌঁছেছে, কিন্তু আসলে এইরকমটি ছিল না। ইয়ং সাংকের থেকে 0.6 সেকেন্ড আগে ফিনিশিংয়ে পৌঁছেছিল, আর এই জন্যই তাকে প্রথম ঘোষণা করা হয়। চাং এবং সাংকের বাবাও সেখানে ছিল। আসলে অনেক দর্শকই সেখানে কম্পিটিশন দেখার জন্য এসেছিল। তারা এই সব কিছু দেখে অনেক খুশি হয়ে যায়। তো কম্পিটিশন শেষে সাং যখন সেখান থেকে বের হয় তখন সে অনেক বেশি খুশি ছিল, যেটা দেখে সাংকের বাবা তাকে বলে যে তুমি আগে যখন ফার্স্ট হতে তখন তোমার মুখে কোনো রকম হাসি থাকতো না, কিন্তু আজ তুমি সেকেন্ড হয়েছো। তাও তুমি এটা নিয়ে অনেক খুশি, যেটা তার বাবারও অনেক ভালো লাগে। আর তার বাবা তাকে ফ্যামিলি ডিনারের জন্য নিয়ে যেতে চায়, যেটা শুনে সাং অনেক ইমোশনাল হয়ে যায় আর তার বাবাকে জড়িয়ে ধরে। এরপরে সাং এবং ইয়ং একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে যায়।
তো একদিন ইয়ং সাংকে বলে যে আমি কম্পিটিশনে জিতেছি, যার ফলে আমি চাংকের সাথে ডেট করতে চাই, যেটা পাশ থেকে চাংকো শুনে ফেলে। তো এরপর চাং তাদের দুজনকে বলে যে তোমরা দুজনই পাগল, আমি তোমাদের কাউকেই পছন্দ করি না, আমার তো বয়ফ্রেন্ড আছে। যেটা শুনে তারা দুজনই হতাশ হয়ে যায়। তো এরপর আমরা মুভির শেষে দেখতে পাই ইয়ং এবং সাং একসাথে কোরিয়ান সুইমিং কম্পিটিশনটি রিপ্রেজেন্ট করার জন্য যাচ্ছে ইন্টারন্যাশনাল সুইমিং কম্পিটিশনে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।